এক সময় সচ্ছল গ্রামটা জীর্ণ ভাঙা বাড়ি আর মাটির ভাঙা পথ। ভোরবেলা বুড়ি আর গোপাল বসে আছে হতাশা আর দুঃখ নিয়ে। চারিদিকে মেঘ আর ধোঁয়াশা, তাদের মুখে ক্লান্তি, জীবনের কষ্ট আর অন্ধকার ভবিষ্যতের ছায়াস্পষ্ট। তুই যেরকম সারাদিন বাড়িতে বসে থাকিস, বাড়িতে বসে থাকলে তো আর পেটের ভাত জুটবে না। কি করব বলো মা, কেউ তো আর কাজ বাজ দেয় না। তুই তো আরো একটু বেশি চেষ্টা করলে পারিস। দেখতে তো পাস আমি বুড়ি হয়েছি, এদিকে ঘরে হাঁড়ি চাপার মতো অবস্থা নেই। এই গ্রামে সব থেকে বড় জমি চাঁদলাল আর মানিক বাবুর, ওরাও তো কাজ দিচ্ছে না। ওরা তোকে কাজ দেবে বলে মনে হয়? ভেবে দেখ, একবার সেই তোর বাবার সময় থেকে ওদের সাথে শত্রুতা। কিন্তু আমরা তো কিছু করিনি ওদের সাথে। আজ যে আমাদের এই অবস্থা হয়েছে সেটা তো ওদেরই জন্য। ভাব, আমাদের আগে কিসের অভাব ছিল, কত চাষের জমি ছিল, সব তো গেছে একে একে। তারপর যখন তোর বাবা প্রতিবাদ করতে গেল, তখন আমাদের ভিখারি করে দিল। তোর মনে পড়ে না সেই সব ছেলেবেলার দিন? মনে পড়ে মা, কিন্তু কি করি বলো তো, এই গ্রামে তো আর কারোর কাছে ব্যক্তিগত জমি নেই, সবই তো ওরা অধিকার করে বসে আছে। তাছাড়া আকাশের দিকে দেখো, মেঘ করে আসছে। আমার তো চিন্তায় মাথা কাজ করছে না, কি যে হবে। দুবেলা দুমুঠো যে কি করে খেয়ে বেঁচে থাকবো তাই ভাবি শুধু সারাদিন। কি গো, তোমার কি অবস্থা? কি অবস্থা সেটা তো দেখতেই পাচ্ছ, সব ভেসে গেছে। আমারও বড় সর্বনাশ হয়ে গেল এই হঠাৎ বৃষ্টিতে। এইভাবে বন্যা আসবে ভাবা যায়নি। এত বছরে প্রথমবার এরকম অসহায় অবস্থার মধ্যে পড়েছি। এইভাবে যে জলে সব জমি ভেসে যাবে ভাবতে পারিনি। এবারে মনে হচ্ছে অন্য কিছু ভাবতে হবে। অন্য কিছু যদি ভাবতে না পারি তাহলে তো গ্রামের আর মানুষদের মতো পেটের জ্বালায় মরতে হবে। আমাদের যত অসহায় অবস্থায় দেখবে তত ওরা মজা নেবে। এতদিন ওদের জমি ছিনিয়ে আমরা পেট চালিয়েছি, এখন যদি দেখে যে সব ভেসে গিয়ে আমরা নিজেরা ওদের মতো কষ্ট পাচ্ছি, তখন আমাদের পেছনে লাগতে ছাড়বে না। কিন্তু ভাবা কি যায়, আর তো ক্ষতি করার কারোর জায়গা নেই। খুঁজলেই পাওয়া যাবে। এই বোকা শয়তানগুলোর পেছনে লাগার আবার কারণ দরকার নাকি? কিন্তু আরে চিন্তার বিষয় হলো, এ তো দেখছি বৃষ্টি আরো জোরে আসছে, থামার কোনো নামই নেই। এবার সব জমি ক্ষেত ফসল শেষ হয়ে যাবে। ফসলের ভরসায় আর থাকা যাবে না এবছর। শুনেছি পাশের গ্রামে খুব বড় এক মানুষ আছে, যার কোনো কিছুতেই কোনো সমস্যা হয় না। হ্যাঁ, শহর পর্যন্ত ওর ব্যবসা বিস্তৃত। যে করেই হোক হাতে করতে হবে আমাদের। ওই লোকের সাহায্য নিয়ে আমাদের নতুন ব্যবসা শুরু করতে হবে। আর লোকজন তো আমাদের এখান থেকে পেয়ে যাবে। পয়সা কড়ির এখন অভাব হলেও ভক্তিয়ায় গ্রাম থেকে মজুর তুলে নেব, চিন্তা নেই। দেখা যাক বৃষ্টি কত দূর কি হয়, সেই মতো নয় ভাবা যাবে। ঠিক আছে, তুমি ভিজে ভিজে এতটা রাস্তায় এসেছো, এখন ভেতরে এসো, বসবে। ঘরে বসে বসে আলোচনা করা যাবে। বৃষ্টির সময় দাবায় দাঁড়িয়ে থাকা কোনো কাজে না। গ্রামটা যেন বৃষ্টির তীব্রতায় ডুবে যাচ্ছে। বুড়ি আর গোপাল দাঁড়িয়ে ভাবছে এই দুঃসময়ে কি করবে। আশাহীনতায় ঘরের ভেতর পর্যন্ত জল ঢুকে চলেছে। তখন হঠাৎ উঠানে মাছ ভেসে আসা দেখে তাদের চোখে একটা নতুন আলো জাগে। একেই বলে মরার ওপরে খাঁড়ার ঘা। একে পেটের জ্বালা,
তার উপরে এই ভয়ঙ্কর বৃষ্টিতে সব ডুবে গেল রে আমাদের। গরিবের অসময়ের বন্যার সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। হায় 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 হায়। মা, তুমি দয়া করে এত চিন্তা করো না। দেখো না, গ্রামে তো সবারই একই অবস্থা। সবার এক অবস্থা নয়, সবার ঘরে অন্তত পেটে খাবারের জন্য কিছু না কিছু আছে, কিন্তু আমাদের তো তাও নেই। ঘরে আলো জ্বালানোর তেল নেই, লোকের ঘরে সন্ধ্যা হলে অন্তত আলো তো জ্বলে। কি করব বলো, আমাকে তো কেউ কাজ দেয় না। সে এক কথা বলেছিস তুই, একবার ভেবে দেখেছিস এই বর্ষাতে কত সাপ খোপের উপদ্রব হবে? আর একটু পরেই সন্ধ্যা নামবে, তার উপরে এই ভয়ঙ্কর বৃষ্টি। দেখতে পাচ্ছিস যে উঠোন পর্যন্ত জলে ডুবে গেছে। এরপর ঘরে সাপ ঢুকে যদি কামড়ায় কি হবে ভেবেছিস? বেগরে মরতে হবে। আমি তো ভাবছি অন্য কথা। কি কথা? ভাবছি যে গ্রামের সব জমি ডুবে গেছে, পাক ধান উদ্বার হয়ে গেছে একেবারে। এখন কাজ কে দেবে বলো তো? মানিক আর চাঁদ বাবুরও তো অনেক ক্ষতি হয়ে গেছে নিশ্চয়ই। কিন্তু আমি যা দেখতে পাচ্ছি তুই কি দেখতে পাচ্ছিস? কি গো মা? দেখ দেখ, উঠানে জলের মধ্যে কত মাছ। হ্যাঁ তো, মনে হচ্ছে ওপরওয়ালা আমাদের এক হাতে নিচ্ছেন আর এক হাতে দিচ্ছেন। চল চল, মাছগুলো ধরে ফেলি, অন্তত পেটের জোগাড়টা তো হয়ে যাবে। পেটে খাওয়া ছাড়াও আমি কাল থেকে বিক্রি করতে যাব। এই গ্রামে ঘরে লোকে মাছ পায় না, আর আমাদের উঠোনে যেচে মাছ এসেছে। তাই করিস বাবা, এখন চল চল ধরে ফেলি। বৃষ্টিতে মাছ নেবে গো? কেউ মাছ নেবে গো এই বৃষ্টিতে? দেখো সবাই ঘরে বসে আছো, আর আমি মাছ বিক্রি করতে এসেছি তোমাদের জন্য। কেউ মাছ নেবে? কিরে গোপাল, এটা আবার কি নতুন নাটক শুরু করলি? কি করব বাবু, বর্ষার দিনে কাজ বাজ কোথাও তো নেই, তাই মাছ বিক্রি করতে বেরিয়েছি। কোনো রকম ভাবে পেটটা তো চালাতে হবে। মাছ কোথায় পেলি শুনি? কোথায় আর পাবো, এই বর্ষায় সব কিছু ডুবে গিয়েছে, আমাদের উঠানে ভেসে এসেছিল। তাহলে তো ভালোই পয়সা ছাপছিস এখন। আগের থেকে একটু সচ্ছল হওয়ার সম্ভাবনা আছে, এতটুকু বলতে পারেন। তবে নোট ছাপছি এমন কিছু নয় বাবু। এই বর্ষায় কোথায় ঘরে শুয়ে ঘুমাবি তা না? আমাদের মতন গরিবদের কি আর অত বিলাসিতা করার সুযোগ আছে? পেটে ভাত নেই, অত স্বপ্ন দেখলে কি আর চলে? আমি তো কত কাজ খোঁজার চেষ্টা করেছি, কেউ কাজ দেয়নি। কে কাজ দেবে তোকে? তোর বাপ তো আমাদের সর্বনাশ করার চেষ্টা করেছিল, তার ছেলেকে আমরা কাজ দেব? তবে এই বৃষ্টিতে তো আপনাদের অবস্থা খুব একটা ভালো মনে হয় না। ছোট লোকের সাথে কথা বলছি বলে সাহস বেড়ে যাচ্ছে নাকি? একেবারে শেষ করে দেবো চিনিস। বেশি বড় বড় কথা বলবি না, আমরা কখনোই শেষ হয়ে যাব না, শেষ হবি তোরা। ঠিকই বলেছেন, আপনাদের মতন বড় মানুষদের পায়ের তলায় পিষে মরতে মরতে সত্যিই আমরা শেষ হয়ে যাব। মুখ সামলে কথা বল, নাহলে এই যে মাছ বিক্রি করে খাচ্ছিস এটাও বন্ধ করে দেব, মনে রাখিস। আমার নাম মানিক। ঠিক আছে বাবু, মনে থাকবে। আমি আসি তাহলে, এখনো অনেকগুলো বাড়ি যেতে হবে। বাঁচাও বাঁচাও, অনেক দূর থেকে আমি ভেসে আসছি, বাঁচাও। আর সাঁতার কাটতে পারছি না, এবারে ডুবে যাব, বাঁচাও বাঁচাও। এই কে তুমি? কোথা থেকে এভাবে ভেসে এলে? আমাকে বাঁচাও, আমি যে এবার মরে যাব। অনেক দূর থেকে ভেসে এসেছি জলের চাপে, আমাকে বাঁচাও। মা, মা একবার দেখে যাও। ও মা, একবার দেখে যাও। কি হয়েছে রে গোপাল? এই সন্ধ্যাবেলায় এত ঝড় বৃষ্টির মধ্যে তুই আবার চেঁচামেচি করছিস কেন? এই দেখো মা, একটা মেয়ে ভেসে এসেছে। ও বাবা, এই তো দেখছি যুবতী মেয়ে। মা, মা তুমি কোথা থেকে ভেসে এলে?
আমাদের অনেক দূরের গ্রামে বাড়ি। আমি সেই বিকেল বেলা থেকে ভাসতে ভাসতে এখানে চলে এসেছি। এখন রাত হয়ে গেল। তুমি ভেসে বেড়াচ্ছ কেন? তোমার বাড়ি ঘর তো নেই। আমি আমি উঠানে নেমেছিলাম, হঠাৎ করে জলের চাপে আমাকে ভাসিয়ে নিয়ে চলে আসে। কোনো রকমভাবে ভেসে প্রাণ বাঁচিয়ে এতটা পৌঁছাতে পেরেছি। এই দুর্যোগের মধ্যে তুমি যে নদীর দিকে না গিয়ে আমাদের বাড়ির দিকে চলে এসেছো, এটাই ভাগ্যের। কিন্তু কিন্তু এখন আমি কি করব? আমার কাছে তো থাকা খাওয়ার কোনো জায়গা নেই। আমি অসহায় হয়ে পড়েছি, আর আমি নিজের বাড়ির রাস্তাও চিনি না যে চলে যাব। তাছাড়া এই দুর্যোগ। কোনো চিন্তা করতে হবে না। একবার যখন এসে পড়েছো এই বিপদের সময়, তখন আমাদের এখানেই থাকবে। আমার মা আছে, তুমি আমার মায়ের কাছে থাকবে। হ্যাঁ, ছেলে আমার ঠিকই বলেছে। আর তুমি এই ঝড় জলের মধ্যে বাড়িতে যাবেই বা কি করে? তুমি এখন এখানে নিশ্চিন্তে থাকো। তারপর দুর্যোগ থেমে গেলে কিছু একটা ব্যবস্থা করা যাবে। তবে আমরা খুব গরিব, একটু কষ্ট করেই থাকতে হবে তোমাকে। আমরা গরিব হতে পারি, তবে আমাদের তরফ থেকে কোনো অসুবিধা হবে না তোমার। তাছাড়া আজকাল আমাদের উঠানে মাছ আসছে, তুমি মাছ খেতে পারবে। তোমরাও তো চিন্তা করো না তো আমাকে নিয়ে। আমার থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না। তাছাড়া এই ভরা বিপদের সময় যে তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো, এটাই অনেক। কোনো আশাই তো ছিল না আমার বাঁচার। ঠিক আছে, ঠিক আছে, আমার সাথে তুমি আমার ঘরে এসো, জামা কাপড় বদলে নেবে। গ্রামটা আজ কালো মেঘে ঢেকে গেছে। বৃষ্টির মধ্যে মানিক আর চাঁদলাল জমিতে ছাতা হাতে একে অপরের সাথে কথা বলছে। তারা দুজনে যে কুযুক্তি করছে সেটা তাদের কথাবার্তা শুনেই স্পষ্টই বোঝা যাচ্ছে। আজকাল গ্রামে যে শুরু হলো, ছি 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 ছি। কেন এই যে এত দুর্যোগ, এর চেয়ে বেশি আবার কি হলো শুনি? তাহলে আর খবর কি রাখো তুমি? কাল রাতে যে গোপাল আর বুড়ির বাড়িতে অন্ধকারে একটা ওই সমস্ত মেয়ে এসে উঠেছে, সে খবর কি রাখো? কে বলছিস রে ভাই? ঠিকই বলছি, এ একেবারে ছোট লোকের নষ্টাবো শুরু হয়েছে গ্রামে। গোপালের তো বিয়ে হয়নি, তা সেই কি মেয়ে? কে জানে বাবা, ওদের ঘরে নোংরামো ওরাই জানে। সে কথা বললে তো আর হবে না। কথা যখন একবার উঠেছে তখন এর বিচার করতেই হবে। এসব চলতে দেওয়া যাবে না গ্রামে। যখন থেকে শুনছি তখন থেকে তো আমার হাত পা একেবারে চালা চালা করছে। মনে হচ্ছে এক্ষুনি ওদের বাড়ি গিয়ে সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। তাই করতে হবে মনে হচ্ছে। কাজ না দিলে খেতে পায় না, মাছ বিক্রির নাম করে দরজায় দরজায় ভিক্ষে করে বেড়ায়, আবার সে ঘরে লজ্জাও করে না। একবার বৃষ্টিটা একটু থামুক, গ্রামে বিচার সভা ডাকিয়ে নাক্ষত দেওয়া মতে, তবে আমার শান্তি। আর বৃষ্টি যদি না থামে তাহলে আমি কথা দিচ্ছি, আমি নিজে গিয়ে ওদের ঘরদোর ভেঙে রাস্তায় বের করে দেব। ওই মেয়ে ছেলে সমেত সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে। দূর হ ছোট লোকের দল। ঠিক আছে, ঠিক আছে, আমিও যাব। এখন চ, বৃষ্টি আবার বাড়ছে। আমি দেখতে এসেছিলাম, জমি দেখে তো আর লাভ নেই, জলের তলায় চলে গেছে সব। এখন চ, ঘরের দিকে যাই। কোথায় গো সব? একটু দর্শন দেবে? কি মনে করে হঠাৎ গরিবের বাড়িতে? গরিবরা তো ভালো কাজ করছে যে না এসে থাকতে পারলাম না। কেন, আমরা কি করেছি? আমাদের পিছনে লাগা ছাড়া আর কোনো কাজ নেই নাকি? ভেবেছিলাম আসবো না, কয়েকটা দিন অপেক্ষা করে গেলাম, কিন্তু আসতে বাধ্য হলাম অবশেষে। কেন শুনি?
রাতের বেলায় ঘরে তোমরা একটা যুবতী মেয়েকে নিয়ে তুলেছো, বলি এটা গ্রাম ঘর? লজ্জার নাক কানকে ফেললে তো হবে না। তোমরা কি বলছো তোমরা জানো? তোমাদের মেয়ের বয়সী একটা মেয়ের সম্বন্ধে এরকম কুকথা বলতে তোমাদের লজ্জা করে না? তোমরা মানুষ না অন্য কিছু? হ্যাঁ, লজ্জা? আমাদের লজ্জা? আর লজ্জার কথা তোমরা বলছো? তোমাদের নিজেদের চক্ষু লজ্জা কিছু আছে? তোমরা যেটা ভাবছো সেটা নয়। বিপদে পড়ে এসেছে, তাই আমরা বাড়িতেই ঠাঁই দিয়েছি। সমাজ তোমাদের ঠাঁই দেবে না। এক ঘরে করা হবে তোমাদের, খেতে পড়তে কিছুই পাবে না। এই যে মাছ বিক্রি করে এনে এখন পেট চালাচ্ছে, সেটাও হবে না, মনে রেখো। দেখো বাবা, তোমরা সমাজের মাথা, তোমাদের অনেক ক্ষমতা, এরকম করো না আমাদের সাথে। যেটা আমাদের সিদ্ধান্ত সেটা জানিয়ে গেলাম। যদি না চাও ভিটে মাটি চারা হতে, তাহলে শুধরে যাও। এই ঝড় জলের মধ্যে মেয়েটা যে কোথায় গেল? আমার একমাত্র মেয়ে বেঁচে আছে কিনা তাও বুঝতে পারছি না। দুঃখে কষ্টে আমার আর বেঁচে থাকতে ইচ্ছা করছে না। ওপরওয়ালা আমাকে সব কিছু দিলেন, শুধু এই শেষ বয়সে এসে আমার আসল শক্তিটুকু কেড়ে নিলেন। বাবু বাবু, আপনার জন্য একটা খবর আছে। আমার যা ক্ষতি হলো তাতে আর কি খবর দিবি আমাকে বাবা? যা খবর দেব আপনি চমকে উঠবেন বাবু। কি বলছিস? কি হয়েছে বলতো? নমিতা মায়ের খোঁজ পাওয়া গেছে বাবু। কি বলছিস? কোথায় আমার সুন্দরী সরল মেয়েটা? বন্যার জলে ভেসে গিয়ে পাশের গ্রামে একটা গরিব বাড়িতে আশ্রয় নিয়েছে। কি বলছিস? আমার মেয়ে গরিবের বাড়িতে? পাক্কা খবর বাবু, আমি সবকিছু খোঁজ খবর নিয়ে তবেই আপনাকে বলছি। আমাকে এক্ষুনি যেতে হবে। ওকে আর ওখানে ফেলে রাখা যাবে না। কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে কি করে যাবেন? আমি একজন মেয়ের বাবা, আমাকে ঝড় বৃষ্টি ভাবলে চলবে না। আর তুই আমার সাথে যাবি, প্রস্তুত হয়ে নে। আপনি যদি বলেন তাহলে আমি প্রস্তুত আছি। নাইব মশাইয়ের থেকে মোটা কিছু অঙ্কের টাকা নিয়ে নিস, কাজে লাগবে। আমার মেয়েকে এতদিন রাখার দাম আমি দিয়ে আসবো। আমি ঠিক আছে বাবু, আমি বাইরে অপেক্ষা করছি, আপনি আসুন। কোথায় আমার মা? নমিতা, তুই কোথায়? আপনারা কারা? তোমার বাড়িতে যে মেয়েটি আছে তার পরিবার আমরা। ইনি পাশের গ্রামের সব থেকে বড় মানুষ হরিপদ বাবু, আর নমিতা হরিপদ বাবুর মেয়ে। আমার মেয়েকে ডেকে দাও। ও মা, তুই এখানে এই অবস্থায় আছিস? ছি ছি ছি। তোকে আমার মেয়ে হয়ে এই ভাঙা চোরা কটি ঘরে থাকতে হচ্ছে। চল মা, তোকে আমি এখনই নিয়ে যাব। কিন্তু আপনারা কি বলছেন? ও আপনাদের মতো বড় বাড়ির মেয়ে? আমরা তো জানতাম না। আমি ইচ্ছে করেই নিজের পরিচয় দিইনি। আমি তোমাদের ছোট করে দিতে চাইনি। ঠিক আছে, সে যা আবার হয়ে গেছে। দেখো বাবা, তোমরা গরিব মানুষ, এই অবস্থায় থাকো, হয়তো খেতেও পাও না ঠিক করে। তারপরে হচ্ছে তোমরা আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছ, তার জন্য আমি ধন্য এবং কৃতজ্ঞ। কিন্তু নমিতা যে এইভাবে চলে যাবে সেটা তো। না, ঠিক আছে, এত ইতস্তত করার কিচ্ছু নেই। তোমরা যে এত কষ্ট করে ওকে আশ্রয় দিয়েছ, তাতে এই নাও, উপযুক্ত টাকা তোমাদের জন্য এনেছি। টাকা দিয়ে আমাদের কিনতে চাইছেন বাবু? টাকা দিয়ে সব সম্পর্ক কেনা যায় না। আমাদের সম্পর্ক আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। এই দুদিনে কি এমন সম্পর্ক হয়েছে বাবু? সেসব বোঝার বা বোঝানোর মতো নয়। যাই হোক, টাকা পয়সা আমরা নিতে পারবো না। বাবা, একটা কথা স্পষ্ট করে বলতে চাই। কি কথা মা? আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তুই কি পাগল হয়ে গেছিস?
এরা কি তোর উপরে জাদু করেছে? কেউ কোনো জাদু করেনি বাবা, আমি তোমাদের সিদ্ধান্ত জানাচ্ছি। তুমি এই কদিনে একটা ছোট লোকের বাড়িতে এসে তোমার বাবাকে অপমান করছো। তোমরা চলে যেতে পারো এখান থেকে, আমি বড় হয়েছি, আমার জীবনের সিদ্ধান্তটা আমি নিজে নিতে পারি, আর তোমাদের এক মুহূর্ত এখানে দেখতে চাই না, চলে যাও। ঠিক আছে, তবে আমিও কথা দিচ্ছি যে এই আঘাতের বদলা আমি একেবারে কাঁটায় কাঁটায় নেব। ওই দেখো চাঁদ দাদা, উনি তো হরিপদ বাবু। আমি তোমাকে বলছিলাম না পাশের গ্রামের খুব বড় লোক। তা বাবু, আপনি এই গ্রামে কি ব্যাপার? আর তোমরা কারা? আমার নাম মানিক, ওর নাম চাঁদলাল। আমাদের গ্রামে সবাই মানিক চাঁদ বলে। সে তো দেখেই বোঝা যাচ্ছে একেবারে মানিক চাঁদ জোড়া। তা তোমরা কি চাও বাবুর কাছে? বাবুর এখন মন ভালো নেই, পরে কথা বলবে। আমরা দেখলাম যে আপনার ওই শয়তান ছোট লোকদের বাড়ি থেকে আসছেন। ওরা কি কিছু অপমান করেছে? যদি বলেন তাহলে কিন্তু আমরা কিছু একটা ব্যবস্থা করতে পারি। তোমরা ব্যবস্থা করতে পারো মানে? আর বলবেন না, একেবারে বাজির গাছ ওরা, তাই আমরা পছন্দ করি না। তাই বলছিলাম যদি আপনার মতো বাবুকে অপমান করার সাহস করে তাহলে নয় কিছু একটা করেছে। অপমান আলবাত করেছে। ভালো করে শোনো, ওদের বাড়িতে যে মেয়েটা আছে সেটা আমার মেয়ে। এখন বড় লোকের মেয়ে পেয়ে বুঝিয়ে বাজিয়ে হাত করার চেষ্টা করছে। আমার মেয়ে এখন আমার কথা শুনছে না। চিন্তা করবেন না বাবু, একটুখানি টাইট দিলেই হয়ে যাবে। ওদেরকে ধরে বাগিয়ে দুঘাত দেওয়া দরকার আছে। তবে তার আগে গ্রামে একটা বিচার সভা আয়োজন করা হবে, সেখানে যা ব্যবস্থা হওয়ার হবে। আপনি থাকবেন কিন্তু? ঠিক আছে, রাজি আমি। তোমরা ভালো করে শোনো, এই ভালো মানুষ দেখতে বুড়িমা আর গোপাল দুজন মিলে সম্মানীয় হরিপদ বাবুর মেয়েকে নিজের বাড়িতে জোর করে আটকে রেখেছে। আমার মেয়েকে আমি ফেরত চাই, এদের খপ্পর থেকে ফেরত চাই। এদের সঙ্গে এদের পুরো পরিবারকে একঘরা করা হবে এখন। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে এরা। আমি কোনো দিনও বাড়িতে সুখে ছিলাম না, সেজন্য আমার খুব কষ্ট হচ্ছিল। তাই সেদিন বৃষ্টির মধ্যে উঠানে নেমেছিলাম আর জলে ভেসে গেছি। তারপর বুড়ি মায়েদের বাড়িতে আসার পর আমি আসল সুখের সন্ধান পেয়েছি। তুই আমার মেয়ে হয়ে আমাকে সবার সামনে অপদস্থ করতে পারছিস? যেটা বলছি সেটা সত্যি। তোমাদের সকলের সামনে বলতে আমার লজ্জা নেই যে এই বাড়িতে এনারা দুজনে খুব ভালো মানুষ, আর আমি বাকি জীবনটা তোমাদের সাথে তোমাদের গ্রামে থেকে যেতে চাই। কি বলছো তুমি? তুমি একজন এত বড় বাড়ির মেয়ে হয়ে সামান্য গরিবগুলোর সাথে থাকবে? মুখ সামলে কথা বলো, যদি না বলো তাহলে কানের গোড়ায় মেরে না মুন্ডু ঘুরিয়ে দেব। চেনো না আমাকে? এরা আমার প্রাণ বাঁচিয়েছে এবং এরা সত্যিকারের একজন ভালো মানুষ। তাই আমি এদের সাথেই সারা জীবন থাকবো। বাবু, খেলা তো ঘুরে গেল, এবার কি হবে? মেয়ে যখন চায় না তখন আমার কিছু বলার নেই। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। বাবু বাবু, আমরা এসেছি। কে? এ চাঁদ মানিক। তো তোমরা কেন এসেছ? আপনার যেভাবে অপমান হলো সেটা সহ্য করতে পারিনি বাবু। তোমরা কি চাও? আপনার আদেশ? কি আদেশ আমার সেটা ভালো করে বলবে, হেয়ালি না করে। ওই শয়তানদের এত সাহস আপনাকে অপমান করলো। আপনি যদি একবার হুকুম করেন তাহলে আপনার মেয়েকে মুক্ত করে ওদেরকে একেবারে শেষ করে দিতে পারি আজ রাতে। না, তার কোনো দরকার নেই। মানে আপনাকে এত অপমান করলো আর সেটা মুখ বুঝে মেনে নেবেন? আমি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি এখন। আমি কাল সকালে একবার তোমাদের গ্রামে যাব।
তখন আমি সব সিদ্ধান্ত জানাবো। তবে একটা কথা বলে যাই বাবু, ওই বুড়ি 1 নম্বরের বদমাইশ। হতে পারে তার নিজের ছেলের সাথে আপনার মেয়েকে গুছিয়ে দিতে চাইছে। সাবধানে থাকবে। আমাকে জ্ঞান না দিয়ে তোমরা বিদায় হও। আর কোথায় গো তোমরা সবাই? তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। বাবা, এত কিছুর পরও কি তুমি বুঝতে পারছো না আমার সিদ্ধান্তটা? তুমি কি আমার মনের কথা বুঝতে পারছো না বাবা? বুঝতে পারছি বলেই তো গোপালকে নিজের জামাই করে নিতে এসেছি আজ। মানে মানে কি বলছেন আপনি? আমার মেয়ে যখন এই গরিব ঘরে বউ হতে আসতে চাইছে, তখন আমি আর কি বাধা দেব? আর নিজের মেয়ের ওপর আমি ভরসা করি। সে খারাপ মানুষ পছন্দ করে না, করতে পারে না। সত্যি আপনি আমাকে বিশ্বাস করেন? আমাকে তোমাদের গ্রামের অনেকে অনেক কথা বলেছে। কাল ওই 2 জন শয়তান আমার বাড়িতে গিয়েছিল চুগলি করতে। ওদের কেউ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার বন্দোবস্ত করেছে। শুধু হাতে আমি জামাই বরণ করব না। মানে? এই 7 গ্রামের মধ্যে আমি সব থেকে বড় লোক। এখন থেকে আমি আমার সম্পত্তি একটা অংশ দিয়ে দিচ্ছি গোপালকে। আর গোপাল এখন হবে গ্রামের নতুন মাতব্বর। ওই মানিক চাঁদের দিন শেষ। আপনি যদি বিশ্বাস করে দায়িত্ব দেন তবে তো শিরোধার্য। তবে আপনার দেওয়ার সেরা জিনিসটা হচ্ছে নমিতা। কোনোদিন সাহস করে আপনাকে বলতে পারিনি এর আগে। তবে আমরা দুজন প্রথমবার দেখা মাত্র এই সিদ্ধান্ত নিয়েছিলাম সারা জীবন একসাথে থাকবো। খুব খুশি হয়েছি আপনার সিদ্ধান্তে বেআই মশাই, খুব খুশি হয়েছি। তাহলে আর চিন্তা কি? কইরা ধীরে ব্যবস্থা কর সব। শুভ কাজে আর দেরি কেন? এই দেখো, বিয়ে বাড়িতে কিন্তু বিশেষ ভোজের ব্যবস্থা থাকবে। গল্পটা আজ এক সুন্দর মন নিয়ে শেষ হলো। হরিপদের বিশ্বাস আর নমিতা গোপালের মিলন। কঠিন সময় পেরিয়ে তারা সবাই এক হয়ে দাঁড়ালো। কখনো শত্রুতা, কখনো দুঃখের মধ্যে থেকেও মানুষ হারায়নি ভালোবাসা আর বিশ্বাস। বন্ধুরা, এই ধরনের গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।